কুষ্টিয়া থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গ্যারেজে বাইকটি এখন জেড এস ভার্সন 2 বাইকটি। এখান থেকে এখন গ্যারেজ থেকে এখন আমি চৌড়হাস মোড় হয়ে আমি শেখপাড়া হয়ে সাইড দিয়ে রাইট সাইড দিয়ে আমি ঢুকবো এবং হরিণাকুণ্ড হয়ে আমি গ্রামের বাড়ির দিকে রওনা দেব। তো চলুন আমরা যাওয়ার চেষ্টা করি। তো লেটস মুভ উইথ বাইক। তো ঝিনাইদহ যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে এই যে আমি এনএস রোডে রওনা দিয়েছি। তো এই এনএস রোড থেকে সামনের দিকে যে মজমপুর, তো মজমপুরে যাওয়ার পরে আমি লেফট সাইডে যে খুলনা কুষ্টিয়া যে মহাসড়ক, কুষ্টিয়া খুলনা যে মহাসড়ক, সেই মহাসড়ক ধরে আমি সোজা অগ্রসর হতে থাকব। এবং প্রায় যদি আমি ঝিনাইদহ শহর হয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমার ডিস্টেন্স প্রায় 15-20 কিলোমিটার বেড়ে যাবে। আর আমি যদি রাইট সাইড হয়ে এখন বাইপাসে ঢুকি সেই ক্ষেত্রে কিন্তু আমার ডিস্টেন্সটা কমে যাবে। এই দেখতে পাচ্ছেন কুষ্টিয়া শহরের যে গার্লস স্কুল, প্রাণকেন্দ্রের ভিতরে গার্লস স্কুল, পাশাপাশি কুষ্টিয়ার মিউনিসিপ্যাল বাজার সামনে একটু লেফট সাইডে। হ্যাঁ, তো সামনে দেখতে পাচ্ছেন সামনে যে পৌরসভা, কুষ্টিয়া পৌরসভা। আর রাইট সাইডে এক্সেন সড়ক ও জনপথ সম্ভবত ওনার বাসা। এই সামনে মজমপুর দেখতে পাচ্ছেন। এলাম মজমপুর মোড়। পুলিশ মামা সিস্টেমেটিক হয় নাই, যে যেদিকে পাচ্ছে সেদিকে ছুটছে। এটাই কুষ্টিয়ার মজমপুর মোড়। ওই ট্রাফিক বক্সটা আসলে আন্দোলনের সময় পুড়িয়ে দিয়েছিল, এখনও সংস্কার সেভাবে হয়নি। তো এটা দেখতে পাচ্ছেন এখানে মজমপুর। এই যে মজমপুর থেকে সোজা ঝিনাইদহ কুষ্টিয়া রোড, যেটা এই যে সোজা এটা ঝিনাইদহ কুষ্টিয়া রোড। এই রোডে স্ট্রেট রওনা দেবো। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝিনাইদহ। যে এটাই আপনার হলো যে ঝিনাইদহ কুষ্টিয়া যে মহাসড়ক, খুলনা কুষ্টিয়া। তো খুলনা কুষ্টিয়া মহাসড়ক হয়ে আমরা রওনা দিচ্ছি স্ট্রেট। আমরা একদম স্ট্রেট চলে যাবো আর কি সোজা। যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, ছাত্র আন্দোলনের সময় তারা বেশ কিছু বৃক্ষরোপণ করেছিল। যে বৃক্ষগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক সুন্দর ফুল ফুটেছে, আসলে দেখতে অনেক সুন্দর লাগে। যে এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন আপনারা, ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই যে খুবই সুন্দর লাগছে এই ফুলগুলা। রাস্তায় জ্যাম আজকে আসলে।
খুবই মেঘাচ্ছন্ন, বৃষ্টি যে কোনো সময় নেমে যেতে পারে। গতকালও এই সময় বৃষ্টি হয়েছে, আজকে এখন দেখা যাক কী অবস্থা হয়। এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছেন দিশা টাওয়ার, তারপর বিআরবি হসপিটাল নির্মাণাধীন, কার্যক্রম বন্ধ ছিল, এখন আবার কার্যক্রম চলছে আর কি। এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছেন লেফট সাইডে বিআরবি হসপিটালে কাজ চলছে দেখতে পাচ্ছেন। ওই যে লেফট সাইডে সুইমিং পুল, আন্তর্জাতিক মানের সুইমিং পুল, আর পাশাপাশি আবরার ফাহাদি স্টেডিয়াম, আন্তর্জাতিক মানসম্পন্ন যে স্টেডিয়াম করছে। দেখতে পাচ্ছেন আবরার ফাহাদের নামকরণ অনুসারে নামকরণ করা হয়েছে, আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়া। আমার সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার। এই রোডে আমরা স্ট্রেট আর কি অগ্রসর হতে থাকলে আমরা সামনে পাবো চৌরাস। চৌরাস থেকে যদি স্ট্রেট আমরা রওনা দেই, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আমরা ঝিনাইদহ পৌঁছে দেবো। চৌরাস মোড়, কুষ্টিয়া চৌরাস মোড়, তার মজমপুর হয়ে অর্থাৎ এনএস রোড হয়ে মজমপুর হয়ে এই যে চৌরাস মোড়ে পৌঁছেছি। এই চৌরাস মোড় থেকে আমি সোজা, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনার লেফট সাইডে ঢাকার দিকে গেল, রাজবাড়ি ঢাকা, রাইট সাইডে কুষ্টিয়া চিনিকল রোডের দিকে, আর পিছন সাইডে যে পাবনা, ঈশ্বরদী, বগুড়া, রংপুর, পিছনে ঢাকার দিকে গেল যমুনা সেতু হয়ে। আর সামনের দিকে আমরা খুলনা কুষ্টিয়া, ঝিনাইদহ খুলনা কুষ্টিয়া, এই যে সামনে সামনের দিকে। তো আমরা সামনের দিকে যদি রওনা দিই, অর্থাৎ তাহলে আমরা এখান থেকে 43 কিলোমিটার প্রায় পথ ঝিনাইদহ যদি স্ট্রেট যাই। আর আমার বাড়িটা যেহেতু ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা রোডের দিকে, সেহেতু আমি রাইট সাইডে টার্ন নিলে আমার প্রায় 15 কিলোমিটার, একটু বাইপাস রোড দিয়ে গেলে 15 কিলোমিটার কমে যাবে। সেহেতু আমি রাইট সাইডে টার্ন নিয়ে শর্টকাট মারার চেষ্টা করবো আর কি। তো লেটস গো। আপনাদেরকে চলার পথে, যাওয়ার পথে কিছুটা দেখানোর চেষ্টা করি, আর কীভাবে হাউ টু গো কুষ্টিয়া টু ঝিনাইদহ। আই ট্রাই টু অবজার্ভ, আই ট্রাই টু মেক আন্ডারস্ট্যান্ড ইউ। এই যে লেফট সাইড দেখতে পাচ্ছেন বিটিসি, অর্থাৎ ব্যাট, বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো। আর পাশাপাশি একটু সামনে অগ্রসর হলে বিআরবি যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো, বিআরবি ক্যাবলসের কিয়াম মেটাল, দেন বিআরবি ক্যাবলস, এবং বিআরবি অঙ্গ প্রতিষ্ঠান এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড অবস্থিত আর কি, জাস্ট একটু সামনে অগ্রসর হলেই। তো এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, রাস্তার যে মাঝখানে আইল্যান্ডে মাঝখানে যে গাছগুলো লাগিয়েছিল, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্টুডেন্টরা লাগিয়েছিল আর কি। তো এখন বেশিরভাগ গাছে কৃষ্ণচূড়া গাছ থেকে শুরু করে অন্যান্য গাছগুলোতে ফুল ফুটছে আর কি। তো ছুটি ছিল, ছুটির ভ্যাকেশনে, আজকে ছুটির কারণে একটু বাড়ির দিকে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে লেফট সাইডে, এই যে লেফট সাইডে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কিয়াম মেটাল, অর্থাৎ কিয়াম মেটাল কুকারের সামগ্রী আর কি। বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল, প্রেশার কুকার, রাইস কুকার ইত্যাদি এখানে তৈরি হয়। বাংলাদেশের একটা সুনামধন্য প্রতিষ্ঠান আর কি কিয়াম মেটাল। দেন এই যে এটা লেফট সাইডে দেখতে পাচ্ছেন, এটা বিআরবি ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান ফটক, এই যে বিআরবি ক্যাবলস। আর পাশাপাশি এটা এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো বিআরবি মিনিং যেটা হলো বজলুর রহমান ব্রাদার্স, আর এমআরএস ইন্ডাস্ট্রিজ এটার এলাবোরেশন হলো মুজিবুর রহমান অ্যান্ড সন্স।
তো মুজিবুর রহমানের যে এমআরএসেরই একটা তেলের পাম্প এখানে লেফট সাইড রয়েছে। তো আমি এখানে কিছুটা ফুয়েল নেব, কারণ আমার যাওয়ার জন্য কিছুটা ফুয়েল লাগবে। তো আমি এখান থেকে ফুয়েল নিয়ে আমার যাত্রা শুরু করবো আর কি। তেল নাই, সামনে ওই পাম্পে আছে, ওই পাম্পে আছে। দেখো প্রায় বন্ধের দিনই এদেরকে তেল থাকে না। তো এদেরই আর একটা পাম্প আছে সামনে, ওই পাম্পটায় যেয়ে দেখি কী অবস্থা। ওই যে রাইট সাইডে কেএনবি ফিড, হ্যাঁ গরু ছাগল বিভিন্ন ধরনের হাঁস মুরগির জন্য খাবার তৈরি হয় এখানে। পাশে রাইট সাইডে খাজানগর, যেটা আপনারা হয়তো জানেন যে খাজানগর সম্পর্কে আপনাদের ওয়েল নন। খাজানগরে বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, চাউলের জন্য বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর একটা পয়েন্ট। সামনে বটতল মোড় থেকে যদি রাইট সাইডে টার্ন নেন আপনারা খাজানগর পেয়ে যাবেন। এখানে সম্ভবত ফুয়েল আছে। ফুয়েল আছে তো না? ফুয়েল তো একটু গাড়িতে একটু ফুয়েল ইনস্টল করে নেই। তো সামনের দিকে অগ্রসর হয়ে আপনাদেরকে আমার সামনের ডেস্টিনেশন দেখানোর চেষ্টা করব। চলার পথে বটতল মোড় থেকেই এখানে ফুয়েল স্টেশনে থাকা অবস্থায় বৃষ্টি নেমে গেছে। তো এই বৃষ্টির ভিতরে আসলে দেখেন বৃষ্টি স্নাত রাস্তা, বৃষ্টি ভেজা রাস্তা দেখেন দেখা যাচ্ছে। আসলে এই অবস্থায় আমাকে যেতে হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। যেহেতু বাসা থেকে বের হয়ে পড়েছে সেহেতু আমাকে ডেস্টিনেশনে পৌঁছাইতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন বটতল মোড়। বটতল মোড় থেকে আপনি রাইট সাইডে চলে গেল আপনার হলো বাইপাস রোড, অর্থাৎ ঈশ্বরদী, আপনার পাবনা ঈশ্বরদীর দিকে। আর যে একটা মুরাল দেখতে পাচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এই সাইডে জাস্টিন রাধাবিনোদ পাল। আর এই যেদিকে রাস্তার কাজ চলছে, রাস্তার কাছে খাজানগর চলে গেল আর কি, যে পোড়াদহ রেলওয়ে স্টেশন আছে। আর এই আমরা সোজা যাবো এটা ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক, অর্থাৎ ঝিনাইদহ কুষ্টিয়ার দিকে, হ্যাঁ ঝিনাইদহর দিকে আর কি। ঝিনাইদহ খুলনা চলে গেল, এটা খুলনা কুষ্টিয়া মহাসড়ক। তো আমরা এই সোজা ডেস্টিনেশনে যদি রওনা দিই, সোজা যদি আমরা অগ্রসর হতে থাকি, তাহলে আমরা সামনে বেশ কিছু বাজার, অর্থাৎ সামনে আলামপুর বাজার আছে, দেন ইসলামী বিশ্ববিদ্যালয় অর্থাৎ শেখপাড়া বাজার, দেন আপনার গাড়াগঞ্জ বাজার, এরকম বেশ কিছু ছোটো ছোটো স্টপেজ বাজার পার হওয়ার পরেই আমরা ঝিনাইদহ পৌঁছাবো। তো বৃষ্টি স্নাত অবস্থায় দেখেন রাস্তার অবস্থা কি। তো ওয়েদারটা খুবই ড্যাম, তারপরেও যেতে হবে। আর বৃষ্টি আরও হবে বলে মনে হচ্ছে, যে ওয়েদারটা যেরকম একটা অবস্থা বলে মনে হচ্ছে। তো আপনাদেরকে ধাপে আমি টোটালি আর কি ঝিনাইদহ পর্যন্ত ডেস্টিনেশনটা দেখানোর চেষ্টা করবো আর কি কুষ্টিয়া থেকে। তো সাথেই থাকবেন। আর পাশাপাশি আপনাদের ভিতরে যদি কমেন্টসে কোনো কিছু জানতে চান, এনিথিং এলস, তাহলে সেটা নির্দ্বিধায় প্রশ্ন করবেন। আই উইল ট্রাই টু আনসার অল দ্য কোশ্চেন। তো খুলনা কুষ্টিয়া যে মহাসড়কের বৃত্তিপাড়া নামক জায়গায় আসার পরে আমি রাইট সাইডে নেমে গেছি। রাইট সাইডে নেমে এদিক দিয়ে যদি আমি শর্টকাট মারি, তাহলে আমার প্রায় 15 কিলোমিটার কমে যাবে, যেহেতু আমার বাসা ঝিনাইদহ কুষ্টিয়া রোডের দিকে। তো এই বাইপাস রোড, অর্থাৎ শর্টকাট রোড, এই গ্রামের রাস্তা দিয়ে আমি চলার চেষ্টা করছি। তো এই গ্রামীণ রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে, যার কারণে রাস্তাটা একটু ভেজা, একটু বৃষ্টি স্নাত রাস্তা। আর পাশের যে দুই পাশে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেকটা ভেজা। হ্যাঁ, তো
গ্রামের রাস্তা সরু হলেও রাস্তার কোয়ালিটি অনেক সুন্দর, স্মুথ আছে, অর্থাৎ বাইক চালিয়ে মোটামুটি একটা কমফোর্ট পাচ্ছি। হুম তো আপনারা গ্রামের যে ন্যাচারাল যে সিনারি অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য সেগুলো একটু দেখতে পাচ্ছেন। দেখেন তো রাস্তার দুই ধারে প্রচুর পরিমাণে গাছ, সবুজ পাতা, যেহেতু বর্ষাকাল সেহেতু বেশিরভাগ গাছই সবুজ আচ্ছন্ন আর কি। সামনে ছোট একটা বাজার। রাস্তাটা বেশ আঁকা বাঁকা আর কি। হ্যাঁ, এদিকে রাইটে টার্ন, এদিকে লেফটে টার্ন, এই যে রাইট সাইডে টার্ন নিয়ে আবার লেফট সাইডে টার্ন নিতে হবে। তো আঁকা বাঁকা হলেও রাস্তার কোয়ালিটিটা ভালো, অর্থাৎ রাস্তাটা নতুন, অর্থাৎ রিকনস্ট্রাকশন করা। যদিও রাস্তার মান কতটুকু ভালো সেটা বলতে পারবো না, অর্থাৎ বাংলাদেশের রোডস অ্যান্ড হাইওয়ে যে কনস্ট্রাকশনের কাজগুলো করে থাকে, অর্থাৎ বিভিন্ন যে কন্ট্রাক্টররা কাজ করে তাদের কাজের মান কেমন এটা আপনারা ভালো করেই জানেন। ইট ইজ ওয়েল নন। অর্থাৎ একটা রাস্তা যেখানে 20-30 বছর চলার কথা সেখানে 2 বছর গেলেই দেখা যায় রাস্তাটা ভেঙে গেছে। দিস ইজ দ্য কমন সিনারিও। তো এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ রাস্তা, আঁকা বাঁকা রাস্তা। এই গ্রামীণ রাস্তা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা তো শহরের বিভিন্ন কান্ট্রির, ইউরোপিয়ান, আমেরিকান বিভিন্ন ব্লগ দেখে থাকেন, তবে গ্রামের যে সরু রাস্তা অর্থাৎ গ্রামের যে এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন মানুষ যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সারা ওয়ার্ল্ডে দেখা গেলে বাংলাদেশের মানুষ পাওয়া যাবে। তো তাদের এই গ্রামের মেঠো রাস্তা কিংবা এই গ্রামের রাস্তা, গ্রামের এনভায়রনমেন্ট, গ্রামের পরিবেশ দেখলে তাদের কাছে অনেকটা স্মৃতি চালিত হবে এবং স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো দেখলে ভালো লাগবে। সামনে ঝাউদিয়া 2 কিলোমিটার, অর্থাৎ ঝাউদিয়া যাওয়ার আগেই লেফট সাইডে যে ব্রিজ আছে অর্থাৎ তেলটিপি ব্রিজ, এই তেলটপি ব্রিজের লেফট সাইডে আমি টার্ন নেব। তো এখানকার রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তার সিনারিগুলো দেখানোর জন্য ভিডিওটা করা। রাস্তাটা আঁকা বাঁকা, বেশ আঁকা বাঁকা। তো দেশের উন্নয়নের জন্য আসলে কমিউনিকেশনের কোনো বিকল্প নাই। যে দেশের কমিউনিকেশন যত সুন্দর সে দেশটা তত ডেভেলপ। অর্থাৎ আমাদের দেশের কমিউনিকেশনের সমস্যা, অর্থাৎ গ্রামগঞ্জে শহরে কিছু রাস্তা হলেও ভাঙাচোরায় তো ভরা, কিন্তু গ্রামের রাস্তাগুলোকে আরও ডেভেলপ করতে পারলে, কমিউনিকেশনটাকে আর একটু ইজি করতে পারলে দেশের উন্নয়নের কোনো আর বাধা থাকে না আর কি। তো রাজনৈতিক স্টেবিলিটি, পলিটিক্যাল স্টেবিলিটি প্রয়োজন। এই যে এখানে একটা বিল মতো দেখতে পাচ্ছেন, তো এখানে রাস্তার পাশে দেখছি বিভিন্ন খুঁটি দিছে, যেহেতু এই জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ, তাই এখানে একটু এই পোলগুলো পুঁতে দিয়েছে আর কি। তো দেখতে পাচ্ছেন, তো যেটা বলছিলাম যে আসলে দেশের উন্নয়নের কোনো অল্টারনেটিভ ওয়ে নাই, পলিটিক্যাল স্টেবিলিটি এবং সৎ নেতৃত্ব। অর্থাৎ সৎ নেতৃত্ব না আসলে এই দেশের উন্নয়ন আমার মনে হয় সম্ভব না। দেশের উন্নয়নের জন্য যোগ্য এবং সৎ নেতৃত্ব প্রয়োজন। আর রাজনীতি যাদের ব্যবসা, তাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব না। তারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করাই তাদের কাজ। অর্থাৎ রাষ্ট্রকে কিছু দেওয়ার পরিবর্তে রাষ্ট্র থেকে তারা কী নিতে পারবে সেটাই তাদের চেষ্টা থাকে আর কি। তাদের অ্যাম্বিশন থাকে যে আসলে পলিটিক্স করে কিছু আর্ন করতে হবে, কিছু সম্পদশালী হতে হবে, কিছু বিদেশে বাড়ি করতে হবে, বিদেশে সম্পদ পাচার করতে হবে। তো আসলে এই দৃষ্টিভঙ্গি থেকে যতদিন ফিরে না আসবো আমরা, তার আগ পর্যন্ত আসলে দেশের উন্নয়ন সম্ভব না। আর যে বিভিন্ন যে কমিউনিকেশন সিস্টেমটাকে আরও ডেভেলপ করতে হবে। কমিউনিকেশন সিস্টেম ডেভেলপবিহীন এদেশের উন্নয়ন আসলে কোনোভাবেই সম্ভব না। দেশের উন্নত কান্ট্রিগুলো দেখবেন যে ব্যাপক আকারে তাদের কমিউনিকেশন সুন্দর, তাদের সবচেয়ে সেরা ইঞ্জিনিয়ারগুলা, অর্থাৎ যারা বাছাই করা ইঞ্জিনিয়ার, সবচেয়ে ক্লাসের মেধাবী ছেলেগুলা, তাদেরকে কনস্ট্রাকশনের দায়িত্ব দেওয়া হয়। তা আমাদের দেশে যদিও আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কন্ট্রাক্টরদের এই কনস্ট্রাকশনের কাজের দায়িত্ব দেওয়া হয় এবং তারা কীভাবে কাজ করে, কোন মানের কাজ করে সেটা আপনারা ভালোই জানেন। কিছুদিন আগেও দেখবেন যে কুমিল্লাতে রাস্তা করছে, সেখানে
কী অবস্থা, অর্থাৎ রাস্তা উঠে যাচ্ছে। রাস্তার দেওয়ার কথা 24 না 30 মিলিমিটার, সেখানে 12 মিলিমিটার উত্তর দিছে। অর্থাৎ সেখানকার যে মেজারমেন্ট করার কথা সেই মেজারমেন্টটা তারা ফলো করে নাই, যার কারণে রাস্তাগুলোর এই অবস্থা। এবং রাস্তা করার আগে যে কার্পেটিং করার কথা, যে সিস্টেমে কার্পেটিং করার কথা, সেই সিস্টেমগুলো, সেই রুলসগুলো আমাদের যে বাংলাদেশের যারা কনস্ট্রাকশনের কাজে জড়িত এবং যে কন্ট্রাক্টররা এই কাজগুলো নেন, তারা সেভাবে কাজগুলো করে থাকেন না আর কি, যার কারণে এই অবস্থা। এই যে তেলটুপি ব্রিজ সামনে, আমি লেফট সাইডে টার্ন নিব, লেফট সাইডে টার্ন নিয়ে এখানে সামনে হরিণাকুণ্ডর দিকে অগ্রসর হচ্ছি। যদিও ওয়েদার খারাপ, ওয়েদার খারাপের কারণে ভিডিও কোয়ালিটি তত ভালো হচ্ছে না বলে আমার মনে হয়। এই শর্টকাট রাস্তায় আমি চলার চেষ্টা করছি, আর এই শর্টকাট মেঠো রাস্তাটা আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি আর কি। তা আপনারা দেখে চলার পথে আপনারা এই এলাকার যাদের এই ভিডিওটা দৃষ্টিগোচর হবে, তারা কমেন্টসে জানাবেন আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগছে। তো যেটা বলছিলাম, দেশে আসলে যে পলিটিক্যাল গভর্নমেন্ট এখন ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে, নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, যদিও একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, ইউনূস সরকার, তারা যেভাবে কাজ করছে, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে, এই যে 52-53 বছরের ইতিহাসে সবচেয়ে ভালো একটা গভর্নমেন্ট আছে, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দেখেন, আলু, পটল, পেঁয়াজ, বিভিন্ন ডিম ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম দেখেন হাতের নাগালের ভিতরে আছে আমাদের। অর্থাৎ আলু মাত্র 25 টাকা কেজি, গতদিন ডিম কিনলাম, ডিম 260 টাকা 65 টাকা খাসি, অর্থাৎ হালি 32 তো 34 টাকা হালি। তো এই হিসাবে বিবেচনা করলে দেশ কিন্তু এক প্রকার ভালোই চলছে। পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা দেখা যাচ্ছে যে এই ডিম কিংবা আলু এগুলো একটা সিন্ডিকেট কাজ করে, দেখা যাচ্ছে আলু এখন 5 কেজি 100 টাকায় পর্যন্ত পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে 50 টাকা কেজি আমাদের কিনে খাওয়া লাগতো। যে অতিরিক্ত যে টাকাগুলো, এগুলো একটা সিন্ডিকেট মহল এই টাকাগুলো মেরে খাওয়ার চেষ্টা করতো। তো এখান থেকে এই সরকার, অর্থাৎ অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই ধরনের সরকার যদি ক্ষমতা থেকে আমরা কম দামে নিত্য প্রয়োজনীয় কিনে খেতে পারি, সেই ক্ষেত্রে তো আমাদের লাভ, আমাদের সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য এটা লাভ। কারণ নির্বাচিত সরকার ক্ষমতায় এনে তারা যদি সিন্ডিকেট মেনটেন করে, সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করতে পারে, উৎকোচ খায়, সেই সাফারার যদি সাধারণ জনগণ হয়, তাহলে আমি মনে করি যে আমাদের সে ধরনের কোনো লাভ নাই। জনগণ আলটিমেট জনগণের শোষিত হবে, গরিব মানুষ শোষিত হবে। আর গরিব মানুষ শোষিত হওয়া মানে দেশের উন্নয়ন না হওয়া। অর্থাৎ বিভিন্নভাবে এই রোড, রাস্তা নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন মার্কেটের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রতিটা জিনিসেরই ওভার প্রাইসে কিনে খেতে হবে। আর যার কারণে আলটিমেট লুজার হবে আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষ এই নিষ্পেষিত হবে, আর সাধারণ মানুষ নিষ্পেষণ করে পলিটিক্যাল লিডাররা নিজেদের পেট ভরাই হলো ওদের কাজ। যারা এক্সেস পরিমাণে টাকা ইনকাম করে, তারা দেশে অট্টালিকা, দেশে সম্পদের পাহাড়, এমনকি বাইরের কান্ট্রিতে তারা বাড়ি নির্মাণ করছে এবং কানাডার মতো জায়গায় বেগমপাড়া তৈরি করছে। এবং আপনারা জানবেন যে মালয়েশিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন বাড়ি নির্মাণ করছে। এমনকি একজন পলিটিক্যাল লিডার শুনলাম 360টি বাড়ি তার বিভিন্ন জায়গায় আছে। আচ্ছা, একটা মানুষের বাঁচার জন্য আসলে কয়টা বাড়ির প্রয়োজন হয়? 360টা বাড়ি দিয়ে উনি কী করবেন? তো এইভাবেই জনগণের সম্পদ, পাবলিকের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছে। অর্থাৎ বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন কনস্ট্রাকশন, বিভিন্ন প্রকারের সিন্ডিকেট, এ সমস্ত থেকে তারা উৎকোচ গ্রহণ করে থাকে। তো সেই বিষয়ে চলার পথে কিছু কথা বলছি এই মেঠো পথ দিয়ে। তো দেশের উন্নয়নের যে কথা বলছিলাম, যে কমিউনিকেশনের কোনো বিকল্প নাই। দেখেন, এই রাস্তাটা গত বছর হয়েছে, আর রাস্তাটা রিসেন্ট হওয়ার কারণে আমি কমফোর্টলি এবং খুব ইজিলি আমি স্মুথলি বাড়ি যাচ্ছি এই রাস্তা দিয়ে। আদারওয়াইজ আমি মেন রাস্তা দিয়েই আমাকে প্রায় 25 কিলো 25 কিলো ঘুরে যাওয়া লাগতো, যেখানে আমাকে প্রায় 20 কিলো রাস্তা কম পাড়ি দেওয়া লাগছে। তো এটাই বিবেচনা চিন্তা করে দেখেন যে একটা মানুষের টাইম যদি বেঁচে যায়, সেক্ষেত্রে তার কাজের ইয়েটা বেড়ে যায়, কাজের গতিটা বেড়ে যায়, এবং বিভিন্ন যে পণ্য সামগ্রী যে কমিউনিকেশন সাথে জড়িত, তারা খুব সহজে শহর বন্দরে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে পারে এবং খুব কম সময়ের মাধ্যমে তারা ট্রান্সপোর্ট করতে পারে। আলটিমেট কী হয়, দেশ এগিয়ে যায়, অর্থাৎ উন্নত বিশ্বের ছোঁয়া আমাদের দেশে পড়ে। তো কমিউনিকেশনের কোনো বিকল্প নাই। কমিউনিকেশন যদি ডেভেলপ করা যায়, আলটিমেট দেশকে কেউ আটকাতে পারবে বলে আমার মনে হয় না।
তো সেই দিকে বিবেচনা করে এই কথাগুলো বলা আর কি। তো দেশে যারা ক্ষমতায় থাকবে, অর্থাৎ সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্বের প্রয়োজন। সৎ এবং যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নাই। সৎ নেতৃত্ব আসতে পারে, যারা সৎ মানুষ তারা যদি আসেন, তাহলে দেশের উন্নয়নের কোনো বিকল্প নাই। কারণ আলটিমেট একটা মানুষ বাঁচে কতদিন? এই স্বল্প সময়ের ভিতরে দেশের জন্য, মানুষের জন্য যদি কিছু করে যেতে পারে, সেটাই তার সার্থকতা হওয়া উচিত। যারা পলিটিক্স করতে আসে তাদের একমাত্র সার্থকতা সেটাই হওয়া উচিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নিজের পেট ভরা, নিজের আখের গোছানো, অর্থাৎ তারা দেশে বিদেশে বাড়ি, দেশের প্রপার্টি, সম্পদের পাহাড়, যে সম্পদ লাগে তার থেকেও বেশি পরিমাণে সম্পদ করাই তাদের উদ্দেশ্য থাকে। তো এরা বাড়ি যাওয়ার পথে, চলার পথে একজন সচেতন নাগরিক হিসেবে এই কথাগুলো না বললেই নয়। আর একজন সচেতন নাগরিক হিসেবে এই কথাগুলোই বলা, অর্থাৎ আমরা যে পলিটিক্সই করি, আমাদের কাজটা আমাদের করে খেতে হবে। আলটিমেট দেশটা যদি উন্নত হয়, কোনো গভর্নমেন্টই ক্ষমতা নিয়ে দেশটা যদি আলটিমেট উন্নত হয়, আমাদের নেক্সট জেনারেশনের জন্য সেটা আসলে অনেক উপকার হবে। নেক্সট জেনারেশন আস্তে আস্তে উন্নত বিশ্বের ছোঁয়া পাবে। যেখানে উন্নত বিশ্বের মানুষ অনেক কমফোর্টলি চলাফেরা করে, সেক্ষেত্রে আমাদের সেটা পাইলে আমাদের দেশের মানুষ সেভাবে চলাফেরা করবে। ভবিষ্যৎ প্রজন্ম জন্য আমাদের কিছু করে যেতে হবে। এটাই একটা পলিটিশিয়ান অথবা যারা দেশ পরিচালনার দায়িত্ব আছেন তাদের ব্রত হওয়া উচিত। দেশের সম্পদ চুরি করে খেয়ে, দেশের সম্পদ লুণ্ঠন করে খাওয়ার ভিতরে কোনো সার্থকতা নাই। অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। দৃষ্টিভঙ্গি চেঞ্জ না করলে সে ধরনের কাঙ্ক্ষিত কোনো রেজাল্ট আমার পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে চললে আমরা হরিণাকুণ্ড এবং হরিণাকুণ্ডর পরে 7 ব্রিজ পাওয়া যাবে। 7 ব্রিজ পাওয়ার পরে আমরা আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো চলার পথে আপনাদের সাথে অনেক কথা বললাম। আপনারা বিষয়টা অন্যভাবে নেবেন না, টেক ইট ইজি। আর আপনারা যদি আপনাদের কোনো এই বিষয়ে কোনো কথা থাকে, কিংবা কোনো প্রকারের জিজ্ঞাসা থাকে, কোনো প্রকারের কোশ্চেন থাকে, সেই বিষয়ে আপনারা কথা বলতে পারেন। আর এই যে রুটে আমি আসছি, এই রুট সম্পর্কে যদি আপনাদের কোনো জানার থাকে, অর্থাৎ কুষ্টিয়া থেকে অর্থাৎ ঝিনাইদহ, অর্থাৎ এই হরিণাকুণ্ড হয়ে ঝিনাইদহ যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তা সম্পর্কেও যদি কোনো জানার থাকে তাহলে সেটা আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো রাস্তার ধারে দেখতে পাচ্ছেন সুন্দর গাছ, বিভিন্ন প্রকারের গাছ রয়েছে এখানে। গাছগুলো অনেক সুন্দর, সবুজ আচ্ছন্ন। আসলে গ্রামীণ রাস্তা, আর রাস্তার নতুন রাস্তা যেহেতু, সেহেতু রাস্তার কোয়ালিটি কিছুটা ভালো। তো গ্রামীণ রাস্তা দিয়ে আসলে একটু রাইডিং এনজয় করি আমরা। রাস্তাটা প্রচণ্ড আঁকাবাঁকা। আঁকাবাঁকা হলেও ড্রাইভিং করে অনেকটা কমফোর্ট পাচ্ছি। বামে মোড়, যে টোটালি বাম দিকে। যে এদিকে আবার পানের বরজ, প্রচুর পরিমাণে পানের বরজ আছে এদিকে। পান চাষ করে এদিকের মানুষ। ডান সাইডে একটা স্কুল দেখছি, ডান সাইডে একটা স্কুল আছে। বাঁশ ঝাড়, প্রচুর পরিমাণে বাঁশ গাছ এখানে দেখছি। এখন আপনার জীবনে শক্তি বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন কী পরিমাণে গাছগাছালি, অর্থাৎ প্রতিটা গ্রামই, আমাদের দেশের প্রতিটা গ্রামই কিন্তু পুরো একটা বাগান মনে হয়। অর্থাৎ মানুষের বাড়ির আশেপাশে চতুর্দিকে প্রচুর পরিমাণে গাছ লাগান, ফলবর্তী গাছ, কিংবা যেগুলো বনজ ফলজ বিভিন্ন প্রকারের গাছ লাগিয়ে থাকেন। সেই গাছগুলো দেখতে পাচ্ছেন রাস্তার ধারে থেকে শুরু করে প্রচুর পরিমাণে গাছ।
এটা একটা ছোটোখাটো বাজার সম্ভবত সামনে। অবশেষে দেখেন এই গ্রামের, একদমই গ্রামের পাশাপাশি চলে আসছি। এই যে মেঠো রাস্তা গ্রামের, দুই পারে বিস্তীর্ণ দেখেন ধান কাটা হয়ে গেছে, আর মাঝখানে খুবই সরু রাস্তা। খুবই সরু রাস্তা। সরু রাস্তার দুই পাশে দেখেন খেজুর গাছ। হ্যাঁ, মাঠে দেখেন গরু চড়াচ্ছে। ধান কাটা হয়ে গেছে, এখন আবার নতুন কোনো ফসল করবে হয়তো বা। তো এখানে আসলে একটা অসাধারণ একটা ফিল পাওয়া যায়। এই যে খেজুর গাছ, প্রচুর পরিমাণে খেজুর গাছ রাস্তার দুই পাশে আর কি। খেজুরের সময় আসলে প্রচুর পরিমাণে খেজুরের গুড় হয় এখানে। যে অরিজিনাল খেজুরের গুড় সংগ্রহ করা সম্ভব এখান থেকে। রাস্তার উপরে বেশ কিছু গরুর বাচ্চা, গরুর বাছুর। তো রাস্তাটা আসলে খুবই সরু, এই যে দেখতে পাচ্ছেন। এই সামনে কিছু দূর সামনে গেলে আমাদের এরিয়া পাওয়া যাবে। যদি এটা ব্যাক সাইড দিয়ে আসছি, ব্যাক সাইড দিয়ে আসার কারণে এই অল্টারনেটিভ হয়, এটা খুবই সরু রাস্তা। আর ফ্রন্ট দিয়ে আসলে অবশ্যই ফ্রন্টের রাস্তাটা আর একটু প্রশস্ত রাস্তা পাওয়া যেত আর কি। এই রাস্তায় আবার ট্রাক ঢুকছে। তো দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণে অক্সিজেন। এখানে পুঁই শাকের প্রচুর চাষ করে, পুঁই শাকের ফল যেটা মেচুরি বলে, যেটা রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পুঁই শাকের গাছ। আর খেজুর গাছ, পানের বরজও আছে এদিকে। টুকটাক পানের বরজটা ওই সাইডে বেশি হয়, ইদানিং এদিকেও করছে আর কি। রাইট সাইডে একটা প্রাইমারি স্কুল, সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর লেফট সাইডে অবশ্যই গ্রামের রাস্তা। অবশ্যই এটা ব্যাক সাইডের রাস্তা। ফ্রন্ট সাইডের রাস্তা অবশ্যই ঝিনতা চৌরাঙ্গা যে মহাসড়ক, মহাসড়কের ভিতর থেকে ফ্রন্ট সাইডের রাস্তা আসছে, এটা গ্রামের রাস্তা। যেটা গ্রামে ঢুকে গেছে আর কি, এটাই আমাদের গ্রাম। পুরো গ্রামটা আসলে একটা বাগান। প্রচুর পরিমাণে আম গাছ। এখানে আবার বাউকুল, আপেল কুল এসবের গাছ লাগাইতেছে। এই যে দেখতে পাচ্ছেন। প্রচুর আমের গাছ। টোটালি আম বাগান ওইদিকে। টোটালি এই যে আমের বাগান দেখতে পাচ্ছেন, হিউজ পরিমাণে আম, বেশিরভাগ হিমসাগর, ফজলি, ল্যাংড়া এই জাতীয় আম গাছ টোটাল। এদিকে হাড়িভাঙা আম রংপুরের এলাকায় প্রচুর পরিমাণে, এদিকে হাড়িভাঙা আমটা কম। হাড়িভাঙার আমটা চাষ এদিকে কম আছে, তার কারণে আম হারভেস্টিং হয়ে গেছে, ম্যাক্সিমাম আম হারভেস্টিং হয়ে গেছে। আমাদের এদিকে যখন আম হারভেস্টিং হয়েছে তখন আমের দাম খুবই কম ছিল, মাত্র 25 টাকা 20 টাকা কেজি। তাই দেখতে পাচ্ছেন আর কি অবস্থাটা কি। বাই মোড়, এটা আমাদের মসজিদ।
দেখতে পাচ্ছেন বাইতুস সালাম জামে মসজিদ স্থাপিত 1986। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আমি পৌঁছে গেছি প্রায়। তো আপনারা ভালো থাকবেন। দিস ইজ অল অ্যাবাউট। আল্লাহ হাফেজ।